2021 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও এর সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। মূলত তখন থেকেই বাংলাদেশের রাজনীতির মাঠ সরগরম হয়ে ওঠে লবিস্ট বিতর্ক নিয়ে। বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকে লবিস্ট নিয়োগ নিয়ে। 5ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মায়ের পক্ষে সমর্থন আনতে প্রায় 2.5 কোটি টাকার চুক্তিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের ঘটনায় আবার আলোচনায় এই লবিস্ট প্রসঙ্গ। কিন্তু এই লবিস্ট জিনিসটা কি, চলুন সহজভাবে বুঝি। ধরুন আপনার কাজিনের এক বন্ধুকে আপনার ভীষণ পছন্দ, আপনি খুব ভালো একটি প্রতিষ্ঠানে চাকরিও করেন, কিন্তু কিছুতেই ওই বন্ধুকে পটাতে পারছেন না। এক পর্যায়ে আপনি আপনার কাজিনের সাথে একটি ডিল করলেন। ডিল অনুযায়ী আপনার কাজিন আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলবে তার বন্ধুর কাছে, আর তার বিনিময়ে আপনি আপনার বসকে ইমপ্রেস করার চেষ্টা করবেন তাকে চাকরি দেওয়ার ব্যাপারে। এই দুই ক্ষেত্রেই কিন্তু লবিংয়ের ঘটনা ঘটল। আপনি আপনার বসের কাছে কাজিনের লবিস্ট হিসাবে কাজ করলেন যেন সে তাকে চাকরিতে নেয়, অন্যদিকে আপনার কাজিনও তার বন্ধুর কাছে আপনার লবিস্ট হিসেবে কাজ করলো যেন সে আপনাকে ভালোবাসে। লবিস্টকে আমরা একজন আইনজীবীর সাথেও তুলনা করতে পারি। একজন আইনজীবী যেমন তার মক্কেলের অবস্থান বিচারকের কাছে তুলে ধরে তার রায়কে প্রভাবিত করার চেষ্টা করেন, তেমনি লবিস্টরাও কোনো সিদ্ধান্ত যেন তার মক্কেলের পক্ষে থাকে সে ব্যাপারে আইন প্রণেতা বা গভর্নমেন্ট অফিসিয়ালসদের প্রভাবিত করার চেষ্টা করেন। এখন প্রশ্ন হতে পারে, কেন যুক্তরাষ্ট্রেই লবিংয়ের ঘটনা ঘটল? আমাদের সকলেরই জানা আমেরিকা একটি মোড়ল শ্রেণীর দেশ। সব দেশের উপরেই তার প্রভাব বিস্তারের স্বভাব আছে। সে কারণে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো মোড়লের সমর্থন পেতে বিভিন্ন ক্ষেত্রে, যেমন মানবাধিকার, সন্ত্রাসবাদ, গণতন্ত্র বা বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করে ইউএসএ গভর্নমেন্টকে নিজেদের পক্ষে রাখতে চায়। কিন্তু এই কাজটি কোনো রাজনৈতিক দলের পক্ষে ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়। এক্ষেত্রেই কাজ করে লবিস্ট। তবে শুধুমাত্র যে বাইরের দেশ থেকে ইউএসএতে লবিস্ট নিয়োগ দেওয়া হয় তা কিন্তু নয়। ইউএসএতে দুই ধরনের লবিস্ট কাজ করে, ফরেন লবিস্ট এবং আভ্যন্তরীণ লবিস্ট। যুক্তরাষ্ট্রের ভেতরের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকে আভ্যন্তরীণ লবিস্ট প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য যে কোনো দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশ নিয়োগ করতে পারে ফরেন লবিস্ট প্রতিষ্ঠানকে। লবিস্ট কিন্তু যুক্তরাষ্ট্রের একটি আইনসিদ্ধ পেশা। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে যেসব লবিস্ট প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের প্রতিনিধি পরিষদের অফিস অফ ক্লার্কে এবং সিনেটের সেক্রেটারির কাছে নিবন্ধিত হতে হয়, আর যারা বিদেশি মক্কেলের প্রতিনিধিত্ব করে তাদের নিবন্ধিত হতে হয় আইন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনে। ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1938 এর আওতায় এই রেজিস্ট্রেশনকে ইউএসএতে বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তদবির বা লবিং শব্দটি একটি নেগেটিভ ভাইব তৈরি করে। মনে হতে পারে যে আমাদের দেশেও তো ঘুষের মাধ্যমে তদবির করা হয়, আর ইউএসএতে টাকার বিনিময়ে লবিস্টরা তদবির করে। তাহলে ইউএসএতে কেন এই লবিং জিনিসটাকে বৈধ করা হলো? প্রশ্নের জবাব হলো, ঘুষের মাধ্যমে তদবির করা এবং লবিস্ট নিয়োগ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রথমত, ঘুষ কোনো নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে সরাসরি টাকা অফার করা, যার বিনিময়ে সে মোটামুটি নিশ্চিতভাবে টাকা প্রদানকারীর কাঙ্ক্ষিত কাজটি করে দেবার জন্য রাজি হয়ে যান। অন্যদিকে লবিস্টরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে নীতি নির্ধারকদের কাছে তথ্য ও যুক্তি উপস্থাপন করেন যেন কোনো নীতি বা আইন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না যায়। এক্ষেত্রে গভর্নমেন্ট অফিসিয়ালসদের কোনো টাকা অফার করা যায় না। অন্যদিকে লবিস্টরা তার ক্লায়েন্টের ব্যাপারে যে তথ্য নীতি নির্ধারকদের কাছে পেশ করেন, নির্দিষ্ট সংস্থার মাধ্যমে সেগুলোর যাচাই বাছাইও করা হয়। ইউএসএতে যে কেউ লবিস্ট নিয়োগ করার অধিকার রাখেন। ধরুন ইউএস এর হাই স্কুলগুলোর ক্যান্টিনে অ্যালকোহল বিক্রি বৈধ করার কথা ভাবল সরকার। শীঘ্রই তা আইন আকারে পাশ হবে। এক্ষেত্রে এ আইন যাতে পাশ হয় তার ব্যাপারে তদবির করতে যেমন অ্যালকোহল বিক্রেতা কোম্পানিগুলো লবিস্ট নিয়োগ দিতে পারে, তেমনি এমন কোনো আইন যাতে না হয় তার জন্য অভিভাবক সংস্থাগুলো অথবা এনজিও গুলো লবিস্ট নিয়োগ দিতে পারে। এর ফলে গভর্নমেন্ট পলিসি মেকাররা যেমন সাধারণ মানুষ কি ভাবছে জানতে পারছেন, অন্যদিকে সাধারণ মানুষও লবিস্টের মাধ্যমে তাদের কথাগুলো উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারছেন। লবিস্ট হিসেবে তারাই নিয়োগ পান যাদের পলিসি মেকিং প্রসেস সম্পর্কে ধারণা আছে এবং যারা জানেন কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করতে কোথায় কোথায় যেতে হবে। সুতরাং তাদের পক্ষে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করা সহজ হয়। তবে ইউএসএ গভর্নমেন্ট লবিস্টদের দ্বারা একেবারেই লাভবান হন না বললে ভুল বলা হবে। লবিস্ট ফার্মগুলো গভর্নমেন্ট পলিসি মেকারদের পক্ষে ফান্ড সংগ্রহ করে। উদাহরণ হিসেবে দেখানো যায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায়ীরা নির্বাচনের সময় প্রচুর ফান্ড প্রদান করে থাকে, ফলে একের পর এক
হামলার ঘটনা ঘটলেও ইউএসএ পার্লামেন্ট এমন কোনো আইন পাশ করতে পারে না যা অস্ত্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্প্রতি নির্বাচনে ইলন মাস্ককে দেখা গেছে ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করতে এবং ফান্ডের ব্যবস্থা করতে, যার বিপরীতে ক্ষমতায় বসে ট্রাম্পও মাস্কের বিভিন্ন চলমান প্রজেক্টে সমর্থন জানাবেন বলে ধারণা করা যায়। আইনের আওতায় লবিস্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি 6 মাসে তাদের কার্যক্রমের বিবরণ যুক্তরাষ্ট্রের আইন দফতরে জমা দিতে হয়। এতে প্রতিষ্ঠানগুলোর আয় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোকে তারা কোনো চাঁদা দিয়ে থাকলে তার বিবরণও জমা দিতে হয়। এসব বিবরণ বিচার দফতর নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। যুক্তরাষ্ট্রে যে শুধু বাংলাদেশ থেকেই লবিস্ট নিয়োগ করা হয়েছে তা কিন্তু নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউএসএতে লবিস্ট নিয়োগ দেয়া হয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আমেরিকাতে ইসরায়েল সবচেয়ে বেশি লবিস্ট নিয়োগ দিয়ে থাকে, যে কারণে মার্কিন নীতি নির্ধারণে ইসরায়েলি প্রভাবও ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইতালি সহ আরও কিছু দেশে দেখা যায় লবিস্ট সংস্কৃতি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।